যে বলতে বোঝাচ্ছে কিছু কমেন্ট করা বন্ধ করেন। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট করা বন্ধ করেন। শুরু করি ক্লাস। হ্যাঁ, এর আগে একটু কথা বলে নিই। এটা হলো বাংলা সাহিত্য নিয়ে। বাংলা সাহিত্য মনে রাখা অনেক অনেক কঠিন। বিসিএস এর মধ্যে দুইটা জিনিস মনে রাখা কঠিন, কিন্তু মনে রাখতে পারলে একদম জোস একটা আউটপুট পাওয়া যায়। এর মধ্যে একটা জিনিস হলো বাংলা সাহিত্য, আর একটা হলো ইংরেজি লিটারেচার। আপনি যদি এই জায়গাতে ফোকাস করেন, ট্রাস্ট মি, আপনি অনেক অনেক ভালো এখান থেকে একটা আউটপুট পাবেন। কিভাবে? মনে করেন বাংলা সাহিত্য হলো 20 নাম্বার এবং ইংরেজি লিটারেচার হলো 15 নাম্বার। এই হলো 35 নাম্বার। শুনতে মনে হবে যে 35 নাম্বার, ও সামান্য, কিন্তু এখানে একটা স্মার্ট নাম্বার তোলা যায়। কারণ মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখে গেছেন তো লিখে গেছেন, এগুলো তো আর চেঞ্জ হবে না। কিন্তু বাংলাদেশের সংবিধান চেঞ্জ হচ্ছে, তারপর নতুন নতুন তারিখ আসছে, নতুন নতুন সাম্প্রতিক ডেট আসছে, এই দেশ ও দেশের সাথে মারামারি আসছে, প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে, রাষ্ট্রপতি চেঞ্জ হচ্ছে। মানে আপনার কিন্তু সাধারণ জ্ঞানের জন্য কিন্তু আপনার একটা বিশাল একটা নলেজের জায়গা লাগে, কিন্তু আপনার বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের জন্য আপনার কিন্তু এগুলো দরকার না। আপনি কিন্তু এখান থেকে নাম্বারটা তুলতে পারছেন। কারণ রবীন্দ্রনাথ মরে গেছে, সে যা করে গেছে আমাকে তার কর্মের উপরেই কিন্তু শিখতে হবে। নজরুল মারা গেছে, সে যা করে গেছে তার উপরেই শিখতে হবে। তো এই জায়গাতে হলো আমরা ফোকাস করতে পারি এবং এখানে ভালো নাম্বার তোলা যায়। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো সাহিত্য পড়ি মনে থাকে না, ঠিক না? সবারই একই অবস্থা, পড়ি মনে থাকে না, পড়ি মনে থাকে না। কি করতে পারি? যেটা করতে পারেন সেটা হলো একটা কাজ করতে পারেন। মনে করেন অনেকগুলো ওয়ে আছে কি করা যায়। একটা হলো আপনি যে শিখছেন পড়াটা, আপনি এই পড়াটা কাউকে দিয়ে ধরান। কাউকে বলেন যে এটা আমাকে জিজ্ঞেস করো, এটা আমাকে জিজ্ঞেস করো, আমি আমি যেন হলো যে পারি কিনা আমাকে জিজ্ঞেস করো, অপশন ছাড়া। ঠিক আছে? মনে করেন আপনাকে জিজ্ঞেস করলাম যে গোরা কার উপন্যাস,
আপনি যদি বলতে পারেন ও আচ্ছা গোরা তো রবীন্দ্রনাথের উপন্যাস, শেষের কবিতা কার উপন্যাস? রবীন্দ্রনাথের উপন্যাস। শেষ লেখা, শেষ প্রশ্ন, এই যে আমি আপনাকে বললাম শেষ লেখা, শেষ প্রশ্ন, আপনি কি পারছেন? পুতুল নাচের ইতিকথা, পথের দাবি, এই যে পাচ্ছেন। যদি আপনি পারেন, সাথে সাথে যদি আপনার মনে আসে, তাহলে ভাবেন আপনার প্রিপারেশন হয়ে গেছে। যেটা পারবেন না, যে জিনিসগুলো মনে থাকে না, সেটা খাতায় লিখেন। লিখে আপনি আপনার ফ্রেন্ড, রুমমেট যেই থাকে তাকে দেন। তাকে দেন, বলো যে আমাকে কিন্তু প্রশ্ন ধরো, জিজ্ঞেস করো। সব কিন্তু আপনার মনে থাকবে না। যে জিনিসগুলো মনে থাকে না সেগুলোকে আলাদা করে নোট করেন, সেটাকে আলাদা করে হাইলাইট করেন। মনে করেন এটা আপনার শিট, এই শিট আপনি নিয়েছেন, অথবা আমি যে ক্লাস লেকচারটা দিচ্ছি আপনি সেটা খাতায় লিখছেন। লেখার পরে যে জিনিস আপনার মনে থাকে না, এটাকে আপনি এইটা দিয়ে লাইট করেন, এই হাইলাইটার দিয়ে। আপনি এই হাইলাইটার দিয়ে লাইট করার পরে যে জায়গাটা মানে আপনার লেখা আছে কিন্তু আপনার হলো মনে থাকে, ওইটাকে হাইলাইট করার দরকার নাই। যেটা আপনার মনে থাকে না ওইটা হাইলাইট করেন এটা দিয়ে। অনেক হলো গুরুত্বপূর্ণগুলো হাইলাইট করে। আমি কিন্তু এটার পক্ষে না, আমি হলাম যে যেটা আমার মনে থাকবে না এটার পক্ষে, যেটা মনে থাকবে না সেটা আমি এটা দিয়ে হাইলাইট করব। ওকে, ডান। এরপর একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিন যে দেখলেন যে আপনি হলুদ হাইলাইট করা অনেকগুলো আপনার মনে থাকছে, কিন্তু কয়েকটা আছে হলুদ এটা দিয়ে হাইলাইট করা যেটা আপনার মনে থাকছে না, তখন আপনি এটা ইউজ করবেন। এই হলুদের উপরে যখন এটা ইউজ করবেন তখন কিন্তু এটা হারিয়ে যাবে, এই হলুদটার আর দাগ দেখা যাবে না, এটা তখন স্থায়ী হয়ে যাবে। ঠিক আছে, আমি সবসময় হলো ফেভার ক্যাসেল ইউজ করি, আমার কাছে মনে হয় এটাতে কালি বেশি থাকে আর কি। হ্যাঁ, তো এটা ইউজ করতে পারেন। তখন আপনি দেখবেন আপনার পুরো পেজের মধ্যে আপনি ফেভার ক্যাসেল এই দাগটা পাবেন 4টা 5টা 6 7টা, এর বেশি না। তখন আপনি পেজ উল্টালেই শুধু 4-5টা আপনার চোখে পড়বে। ওকে, সহজে আপনার রিভিশন হয়ে যাবে। এটা হলো একটা রিভিশনের সেকেন্ড ওয়ে। প্রথমে হলো আপনি কাউকে ধরলেন, জিজ্ঞেস করলেন যে আমাকে এগুলো জিজ্ঞেস করো। দ্বিতীয় হলো আপনি এভাবে হাইলাইট করবেন। এরপরে থার্ড ওয়ে আছে, আপনি চ্যাট জিপিটি, সবার আছে এখন মোটামুটি। চ্যাট জিপিটিতে আপনি বলতে পারেন যে রবীন্দ্রনাথ থেকে সবচেয়ে কঠিন আমাকে 10টা প্রশ্ন বানিয়ে দাও, সে আপনাকে 10টা প্রশ্ন বানিয়ে দেবে। আপনি সেটার পরীক্ষা দিতে পারেন, এটা করতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হলো বাজার থেকে যে কোনো মডেল টেস্ট নিয়ে আপনি সেই মডেল টেস্ট থেকে পরীক্ষা দিতে পারেন। মডেল টেস্ট থেকে শুধু সাহিত্যের পরীক্ষা দিতে পারেন। আমি আপনাদেরকে নিয়ে একটা ভালো প্ল্যান করছি, এটা নিয়ে হলো পেজে লিখবো। অনেকদিন তো পেজও লেখালেখি করছি না, সবকিছু মিলে পেজে লিখবো। সেটা হলো মডেল টেস্ট বই হয়তো বের করতে পারি। বাজারে হলো যেটা হচ্ছে, কেউ এটা নিয়ে এখন কমেন্ট করেন না, হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট প্রথমে শেয়ার করলাম আর কি। এখন আমি প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন করি নাই, মানে এটা নিয়ে জাস্ট ভাবছি, ভাবনায় আসছে মাত্র। সেটা হলো 2টা জিনিস। বাজারে মনে করেন বিভিন্ন ধরনের বই আছে, কিন্তু মডেল টেস্ট এমন একটা বই বাজারে না, বিসিএস এর জন্য স্মার্ট কোনো মডেল টেস্ট বই নাই। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন না যে ভাইয়া কোন মডেল টেস্ট বইটা নিব। যেমন কিছু মডেল টেস্ট বই আছে অনেক বেশি কঠিন, আবার কিছু মডেল টেস্ট বই আছে অনেক বেশি সহজ। কিন্তু স্মার্ট যে মডেল টেস্ট বই যেটা ধরা হয়, আমার মনে হয় স্মার্ট মডেল টেস্ট বই বাজারে নাই। মনে করেন যে যেটা যেটা মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ধরেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আপনাকে যদি বলি যে বিসিএস এ আসার মতো উপযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আপনি আমাকে 50টা প্রশ্ন বানিয়ে দেন, আপনি যদি আমাকে বলেন, আমি কিন্তু 50টা প্রশ্ন বানিয়ে দিতে পারবো এবং ওখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি। এখন আমি যদি আপনাদের জন্য একটা বই বের করি যেটার মধ্যে আমি 50টা মডেল টেস্ট দিলাম, মনে করুন 50টা মডেল টেস্টের মধ্যে বাংলা তো অফকোর্স থাকবে, তো রবীন্দ্রনাথ থেকে তো কখনো প্রশ্ন মিস যাবে না। রবীন্দ্রনাথ, নজরুল, তারপর হলো জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, মাইকেল, এদের থেকে কখনো প্রশ্ন মিস যায় না। এখন মনে করেন আমি রবীন্দ্রনাথ থেকে 40টা প্রশ্ন বানালাম, বানিয়ে প্রত্যেকটা মডেল টেস্টে একটা করে প্রশ্ন সেট করলাম। আপনি তখন পরীক্ষা দিলেন এবং আপনি মডেল টেস্ট থেকে কমন পাবেন, নজরুল থেকেই কমন পাবেন, জীবনানন্দ দাশ থেকেই কমন পাবেন। মানে হলাম যে প্যাটার্নটা এমন করতে ট্রাই করব যেটা আমার অনেক শ্রমসাধ্য বিষয় হবে। তো এটা এমন হবে যে মনে করেন প্রশ্ন রিপিট থাকবে না। যদি আমি 40টা মডেল টেস্ট বানাই তাহলে এখানে 8000 প্রশ্ন থাকবে, 8000 প্রশ্নের মধ্যে মোটামুটি প্রশ্ন রিপিট থাকবেই না বলা যায়। যদি এটা করতে পারি তাহলে এটা জোস জিনিস হবে, এবং এটা করলে আপনাদের জন্য প্ল্যান করেই করবো আর কি। হ্যাঁ, এবং এটার জন্য ভালো একটা অ্যামাউন্ট পে করতে হবে। বাজারের বইগুলো হয়তো আপনার 350-র মধ্যে কিনেন, এটার জন্য হয়তো আপনাকে 400-500 টাকা পে করতে হতে পারে। হ্যাঁ, যদি আমি এটা নিয়ে প্ল্যান করছি, এখনো শিওর না, কারণ শ্রম দিতে হবে সবকিছু মিলে। তো এটা যদি করতে পারি তাহলে হলো বেস্ট। আর আপাতত আপনারা চাইলে নিজেরা বই কিনে পরীক্ষা দিতে পারেন। ওইটা যদি বের করি তাহলে হয়তো মডেল টেস্ট প্রশ্ন দিব হয়তো 20টা বা 30টা,
যে 200 নাম্বারের মডেল টেস্ট, আর বাকিগুলো সাবজেক্ট টেস্ট থাকবে, যে বাংলা থেকে 20টা সরাসরি সাহিত্যের পূর্ণাঙ্গ সাহিত্যের মডেল টেস্ট, আপনি শুধু সাহিত্যের 20টা মডেল টেস্ট পরীক্ষা দিবেন, ব্যাকরণের 20টা মডেল টেস্ট পরীক্ষা দিবেন। হ্যাঁ, বিভিন্ন বইতে বিভিন্ন প্রকাশনীর হলেও টপিক ওয়াইজও আছে, আমি টপিক ওয়াইজ সাজেস্ট করবো না, আমি মনে হয় সাবজেক্ট ওয়াইজ সাজেস্ট করবো, যে ব্যাকরণের 15 নাম্বারের মধ্যে আমি দেখি কত পাই, সাহিত্যের 20 নাম্বারের মধ্যে আমি দেখি কত পাই। এবং সেটা এমন হবে যে অপ্রয়োজনীয় অনেক বেশি উদ্ভট কোশ্চেন থাকবে না। আপনারা কিন্তু মডেলটা যারা দিয়েছেন সিনিয়র তারা জানেন যে অপ্রয়োজনীয় উদ্ভট অনেক বেশি আজেবাজে কোশ্চেন দেওয়া থাকে, আবার কিছু জায়গায় অনেক বেশি সহজ কোশ্চেন দেওয়া থাকে। মনে করেন দিল শেষের কবিতা কি গল্প না উপন্যাস, এই প্রশ্ন তার কখনো আসবে না, কখনোই আসবে না, ঠিক না? আবার মনে করেন এমন একটা কোশ্চেন দিল যে শেষের কবিতার প্রথম সংস্করণ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা একটু কঠিন হয়ে যায়, এত কঠিন কোশ্চেনও দিবে না। শেষের কবিতা থেকে যেটা আসতে পারে, শেষের কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, শেষের কবিতার চরিত্রগুলোর নাম কি, শেষের কবিতার সালটা গুরুত্বপূর্ণ। আমার কাছে যখন এই জায়গাটা মনে আসে, এখানে দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে পারি তিনটা, এখানে শেষের কবিতার সাল, শেষের কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, শেষের কবিতার গুরুত্বপূর্ণ চরিত্র। এখন আমি যদি প্রশ্নটা এইভাবে বানাই যে এত সালে প্রকাশিত শেষের কবিতার গুরুত্বপূর্ণ চরিত্র কোনটি, আপনি কিন্তু প্রশ্নের মধ্যে আনসার পেয়ে যাচ্ছেন, যে কোন সাল এটা জেনে গেছেন, তারপরে শেষের কবিতা যে একটা উপন্যাস এটাও জেনে গেছেন, যে এত সালে প্রকাশিত শেষের কবিতা উপন্যাসের চরিত্র কোনটি। ঠিক আছে, তো এইভাবেই হলো প্যাটার্ন করে হয়তো প্রশ্ন বের করতে হতে পারে। তো প্রশ্ন ধাঁচ ধরতে হবে আর কি, আপনাকে প্রশ্ন ধার ধরতে। মনে করেন আপনি পথের পাঁচালী পড়তে গেলেন, পথের পাঁচালী হলো 3টা পার্ট আছে, 3টা খণ্ড আছে, আপনাকে 3টা খণ্ডের নাম জানতে হবে, ওইটা হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো হলো ভবিষ্যতে আসতে পারে আর কি। পথের পাঁচালী কে লিখছে এটা আসবে না, পথের দাবি কে লিখছে এটা আসবে না। হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নটা ধরতে হবে। তো যেটা বললাম সেটা করতে পারেন, যে একটা মডেল টেস্ট বই নিয়ে আপনি সাহিত্য যদি শেষ হয় দেন হলো সাহিত্যের টানা 10টা পরীক্ষা দিয়ে দেন ওই মডেল টেস্ট। এখন তুমি দেখবেন যে অনেক প্রশ্ন আপনি পাচ্ছেন না, মনে আসছে না, সেগুলো হলো আপনি আবার ক্লিক করেন। আর লাস্ট যেটা সেটা হলো আপনি বিসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে সাহিত্যের যে জায়গাটা আছে সাহিত্যের জায়গাটা পড়ে ফেলেন। প্রথমে হলো এমসিকিউ আকারে পড়েন, এরপরে ব্যাখ্যা আকারে পড়েন। অনেকগুলো প্যাটার্ন বলে দিয়েছি, আপনার যা যা পছন্দ আপনি সেটা অ্যাপ্লাই করতে থাকেন। ঠিক আছে, আমি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে হলো সাহিত্যের 6 নাম্বার লেকচার করব। সাহিত্যের 6 নাম্বার লেকচার আজকে শেষ করব। সাহিত্যের 6 নাম্বার লেকচারের পরে সম্ভবত শেষ হয়ে যাচ্ছে লেকচার, প্রায় শেষ হয়ে যাচ্ছে, সাহিত্যের অলমোস্ট মোটামুটি শেষ। আমাদের মনে হয় সামনে আমরা প্রাচীন যুগ ধরে ফেলবো, এবং আধুনিক যুগের আরো একটু জায়গা হয়তো বাকি আছে, বেশি কিছু বাকি নাই। আমরা সামনেই হলো যে প্রাচীন এবং মধ্যযুগে চলে যাব। প্রাচীন মধ্যযুগের জন্য হয়তো বা একটা লেকচার চর্যাপদে একটু জোর দিতে হবে, চর্যাপদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, হয়তো বা একটা লেকচার আমরা নিতে পারি। ঠিক আছে, তো চলে যাচ্ছি, আমরা ক্লাসের মধ্যেই চলে যাচ্ছি। আজকে হলো যে গুগল স্ট্রিমে ক্লাস নিব ভেবেছিলাম, পরে ভাবলাম আজকে ওইভাবে নিই, গুগল স্ট্রিমটা নেক্সট উইক থেকে ক্লাস নিব। গুগল স্ট্রিমিং করে আমি আপনাদেরকে একটা ক্লাস নিয়ে দেখবো যে আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তো ওকে, আর যদি ভালো না লাগে তাও ওকে। ঠিক আছে, ভালো লাগলে আমরা এইভাবেই করাবো, আর ভালো না লাগলে হয়তো এই প্যাটার্নটা চেঞ্জ করে দেবো টোটালি। তো এটা নিয়ে হলো প্ল্যান করা আর কি, যে কিভাবে আপনাদের ক্লাসটা নিব। সামনে হয়তো গুগল স্ট্রিমে একটা ক্লাস নিব, নিয়ে দেখবো যে আপনাদের ভালো লাগে কিনা। ভালো লাগলে তাহলে ওইভাবে চালাবো, ভালো না লাগলে এইভাবেই এখন যেভাবে নিচ্ছি এইভাবে নিব। অনেকের হলো যে এটাকে রোটেট করার সমস্যাটা থাকে, এটা একটা বিষয়। তো রোটেট করার সমস্যাটা থেকে বাঁচতেই হলো ওইভাবে ক্লাস নিব। তাও দেখবো কিভাবে ক্লাস নিলে ভালো হয়, আপনাদেরকে নিয়েই এক্সপেরিমেন্ট করবো। আমরা ক্লাসের দিকে যাচ্ছি। লেকচার 5, আল মাহমুদ। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাইটার, বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওনার থেকে হলো প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে। আল মাহমুদ আমরা মোটামুটি সবাই পড়েছি আল মাহমুদের বই শিট, আমরা সবাই আগে পড়েছি। আমরা আজকে দেখবো যে আল মাহমুদ থেকে আমরা কি কি শিখতে পারি। ঠিক আছে, ওকে, ক্লাসে চলে গেলাম। আল মাহমুদ তার বইগুলো আগে একটু দেখে নেই, এরপর আমি এক্সট্রা তথ্যগুলো দিব। দেখেন, এতদিন এটা গুরুত্বপূর্ণ ছিল না, যত গুরুত্বপূর্ণ ছিল অতটুকু তথ্যই দিয়েছিলাম। যেহেতু এই শীটটা আপনারা অনেকেই হলো এখনো আপনাদের কনফিউশন আছে যে এই শীটটা, এই যে নতুন শীটটা তো স্যার আমরা পাচ্ছি না। দেখেন, আপনারা বাংলার যে সাহিত্যের শীটটা পেয়েছেন, আপনি মিলিয়ে দেখেন, এখানে যা লেখা আছে আপনার শীটে এক্সাক্ট তাই আছে, আপনি ওই সাহিত্যের শীটটা খুঁজে বের করেন, ওখানে আল মাহমুদ বের করেন, দেখেন এক্সাক্ট এখানে আমি যা পড়াচ্ছি আপনার শীটে এক্সাক্ট তাই আছে, যা এখানে পড়াচ্ছি শীট ঠিক তাই আছে। আমি শুধু নতুন করে এটা লিখিয়েছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য, নতুন করে লিখিয়েছি, এবং সামনের যদি নতুন আবার কোনো বেচ আছে তখন হয়তো তারা এই শীটটা পাবে, কারণ আমাকে তো নতুন করে লেকচার বানাতে হচ্ছে,
নতুন করে বানাতে হচ্ছে। আজকের যে 5 নাম্বার লেকচার, এটা তো আমাকে গতকালকে ক্লাস নেওয়ার কথা ছিল, গতকালকে আমি বানিয়েছি। তো আমি তো 1 মাসের মধ্যে, মানে 20-25 দিনের মধ্যে তো আপনাকে সবগুলা বিসিএস এর লেকচার শিট বানিয়ে পাঠিয়ে দিতে পারছি না। যদি পারতাম তাহলে আপনাদেরকে আমি পাঠিয়ে দিতাম, ঠিক আছে? আমার তো ক্ষতি নাই ভাই, সবগুলো লেকচার বানিয়ে পাঠিয়ে দিলে আমাকে আপনারা এই যে 300-400 টাকা দিলেই হইতো, আমি আপনাদেরকে দিয়ে দিতে পারতাম। আপনারা তো 300-400 টাকা খরচ করতে আপনাদের কারোই গায়ে লাগবে না, যাদের সমস্যা তাদেরকে এমনিই দিতাম, ঠিক আছে? না হলে কুরিয়ার খরচ আর প্রিন্ট খরচ সহ 300-400 টাকা দিলেই হতো। কিন্তু আমি তো এটা বানাইতে পারছি না, বলেন তো, বানাইতে পারলে তো দিয়ে দিতাম। ওকে, আমরা চলে যাচ্ছি লেকচার 5। আল মাহমুদ অনেক কথা বলে ফেলছে, ক্লাসে চলে যাচ্ছে। সোনালী কাবিন, এটা হলো তার সোনালী কাবিন, লোকলোকান্তর, বক্তিয়ারের ঘোড়া, পানকৌড়ির গল্প, ঠিক আছে? পানকৌড়ির গল্প, এগুলো হলো তার বই। তার উপন্যাস হলো উপমহাদেশ, যেটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক ছিল। আগেরটা আগুনের মেয়ে, এটা ছিল আমাদের ধর্ম হোক ফসল সুষম বন্টন, এটা হলো একটা উক্তি। এই হলো আল মাহমুদ সম্পর্কে তথ্য ছিল। কিন্তু এখনের প্রেক্ষাপটে আপনি আল মাহমুদ নিয়ে আপনাকে পিএইচডি করতে হবে বলা যাচ্ছে, মানে হলো অনেক বেশি তথ্য আপনাকে দিতে হবে। হ্যাঁ, কি কি তথ্য দিতে হবে আমরা শুরু করছি ক্লাস। কি কি তথ্য দিতে হবে? প্রথমে হলো আমরা আল মাহমুদ নিয়ে কি কি তথ্য দিব। দেখেন, আল মাহমুদ নিয়ে প্রথমে তথ্য দিব, সেটা হলো তার হলো জন্ম কোথায়, জন্মসাল হলো 1936 সাল। এখনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, 1936 থেকে 2019 সাল পর্যন্ত তার জন্ম এবং মৃত্যু সাল। আপনারা এটা জানেন, জন্ম এবং মৃত্যু সাল 1936 থেকে 2019, ঠিক আছে? জন্ম মৃত্যু আমি লিখে দিলাম না। তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক আছে? মারামারি যে এলাকায় হয় আসলেই ভুল কথা, আসলেই ভুল কথা, আমি এটা বিশ্বাস করি না। ব্রাউনবাড়িয়াতে আমি যেহেতু চাকরি করি, দেখি ওইখানে মানুষজন কত ভালো, হ্যাঁ, অনেক ভালো মানুষজন এলাকার। সব জায়গায় না, 2-1টা জায়গায় খারাপ আছে ভাই, সব জায়গাতেই খারাপ থাকবে। তো তার বাড়ি হলো ব্রাউনবাড়িয়াতে। তার প্রকৃত নাম কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। তার প্রকৃত নাম পরীক্ষায় আসে, এটা মীর আব্দুস, মীর আব্দুস শুকুর, মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটা হলো তার প্রকৃত নাম, ঠিক আছে? মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটা হলো তার প্রকৃত নাম। এটা কি? এটা হলো প্রকৃত নাম, লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা হলো তার প্রকৃত নাম, এটা হলো তার প্রকৃত নাম, ঠিক আছে? বিশাল নাম আর কি। ওকে, এই হলো জিনিস। আর হলো তার সম্পর্কে আরো একটা তথ্য দিয়ে দিচ্ছি, সেটা হলো তার সম্পাদিত পত্রিকা আছে। তার সম্পাদিত একটা পত্রিকা হলো দৈনিক গণকণ্ঠ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক গণকণ্ঠ একটা, আর একটা হলো দৈনিক কর্ণফুলী একটা, ঠিক আছে? দৈনিক কর্ণফুলী একটা, এই হলো তার সম্পর্কে এক্সট্রা তথ্য। এছাড়া হলো আরো কিছু তথ্য আমরা এখন সাহিত্য, এইটা হলো তার সম্পর্কে তথ্য। এবার আমরা হলাম যে সাহিত্য সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি। তার প্রথম উপন্যাস হলো ডাহুকি, ঠিক আছে? একদম প্রথম উপন্যাস, তার প্রথম উপন্যাস হলো ডাহুকি, প্রথম উপন্যাস হলো ডাহুকি, যেটা 1992 সালে প্রকাশিত হয়েছে। 1992 সালে প্রকাশিত হয়েছে প্রথম উপন্যাস ডাহুকি, 1992 সালে প্রকাশিত হয়েছে। এরপর দ্বিতীয় উপন্যাস হলো উপমহাদেশ, এই যে উপমহাদেশ, যেটা 1993 সালে প্রকাশিত হয়েছে। এরপর আরো কিছু উপন্যাস আছে, সেগুলো লিখে দিচ্ছি। আগুনের মেয়ে আছে, যে আগুনের মেয়ে 1995 সালে প্রকাশিত হয়েছে। এই কয়েকটা সাল লাগলেই হবে, আর বাইরে সাল লাগবে না। আগুনের মেয়ে একটা বই আছে, আর একটা বই আছে আগুন মুখর মেয়ে। বলেন তো আগুন মুখর মেয়ে কার লেখা? আগুন মুখর মেয়ে, আগুন মুখর মেয়ে। এই আগুন মুখর মেয়ে হলো নূরজাহান বেগম লিখেছিলেন, নূরজাহান বেগম, আগুন মুখর মেয়ে। আর আগুনের মেয়েকে লিখছেন, তাহলে আগুনের মেয়ে লিখছেন আল মাহমুদ, আগুন মুখর মেয়েকে লিখছেন নূরজাহান বেগম। কনফিউশন লাগবে, এই জন্য লিখে দিলাম, ওটা টুকে রাখেন, হ্যাঁ, ছোট করে টুকে রাখবেন। আচ্ছা, তাহলে আগুনের মেয়ে হলো 1995। তার আরো কিছু উপন্যাস আছে, এই যে উপন্যাসগুলো এখনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, সেটা হলো কবি ও কোলাহল। অনেকে আমাকে নক দেন যে স্যার আপনার হলো যে সালের সাথে, 2-1টা সালের সাথে হলো উইকিপিডিয়ার সাল মিলে না। উইকিপিডিয়া কখনো মানদণ্ড হতে পারে না, গুগল কখনো মানদণ্ড হতে পারে না। আমি যদি আজকে গুগলে যদি একটা ভালো জিনিস, যদি এটা সেট আপ করে দেয় যে প্রথম উপন্যাস ডাহুকি আল মাহমুদের 1991 সালে প্রকাশিত হয়েছে, তখন কিন্তু গুগল এটাই নিয়ে রাখবে। আপনি তখন আমার এই তথ্যটা নিয়েই আপনি বলবেন যে স্যার এটাই তো সঠিক, ঠিক না? গুগল কখনো মানদণ্ড হতে পারে না। আমি কিন্তু আপনাদেরকে যেগুলো লেখাই, যেগুলো পড়াই ভাই, এগুলো আমি মুখস্থ পারি না, এগুলো আমাকেও কিন্তু 2-4টা-5টা বই ঘেঁটে এগুলো বের করতে হয়েছে। এই যে আপনাদেরকে শীট দিলাম, এই যে শীট আপনারা পড়ছেন, এই যে শীট আমি এত এত তথ্য দিয়েছি, এই শীট তো আমি তো মুখস্থ পারি না, এগুলো তো আমার মায়ের পেট থেকে আমি শিখে আসি না, এগুলো আমি 2-4টা-5টা বই পড়েই শিখছি, ঠিক না? ওকে, তাহলে কবি ও কোলাহল, এটা একটা তার উপন্যাস। আর একটা উপন্যাস আছে কাবিলের বোন,
কাবিলের বোন, এটা একটা উপন্যাস, কাবিলের বোন। তারপর হলো পুরুষ সুন্দর, সুন্দর পুরুষ না কিন্তু, হ্যাঁ, পুরুষ সুন্দর, এই একটা বই। পুরুষটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর, পুরুষ সুন্দর। এটা আছে দিন যাপন, একটা উপন্যাস আছে দিন যাপন, যাপন, হ্যাঁ, দিন যাপন। এগুলো হলো তার উপন্যাস, এগুলো হলো আপনাদেরকে জেনে রাখতে হবে, এগুলো দরকার আছে। আরেকটা উপন্যাস কি জানি ছিল, এটা হলো নিশিন্দা নারী, নিশিন্দা নারী। এগুলো হলো তার উপন্যাস, এই উপন্যাসগুলো আমাদের লাগবে। সো এগুলো একটু শিখে রাখবেন, আমি মুছে দিচ্ছি, কারণ আরো তার সম্পর্কে আরো তথ্য দিতে হবে। আমি বললাম যে প্রেক্ষাপট, সময়ের প্রেক্ষাপটে তার এগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সো আরো কিছু তথ্য দিতে হবে, আমাদের ওই তথ্যগুলো লাগবে, ঠিক আছে। আল মাহমুদ হলো যে মুসলিম কবিতা, এবং হলো যে একটা সময় তার গুরুত্ব কম ছিল, প্রশ্ন আসতো বাট অত আসতো না, কিন্তু এখনের প্রেক্ষাপটে তার থেকে এই এত ডিপ কোশ্চেন করা শুরু করেছে। সো টপিক কমন বাট প্রশ্ন আসলে আমাদের কমন পড়ে না। সো আমাদের এই জায়গাগুলো হলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে, এই জায়গাগুলো পড়তে হবে। সব না, সব জিনিস চেঞ্জ হবে না কিন্তু। যদি বলেন যে স্যার 47 থেকে তো 47 বিশেষ তো আমূল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন কি হয়েছে? আমূল পরিবর্তন শুধু এই সাহিত্যে হয়েছে, সাহিত্যে কিছু প্যাটার্ন চেঞ্জ করেছে। তাছাড়া আপনি আমাকে দেখান কোথায় পরিবর্তন হয়েছে। ভাই বিজ্ঞান কম্পিউটার সে আগেরই প্রশ্ন কঠিন করে, বিজ্ঞান কম্পিউটার আগেরই প্রশ্ন কঠিন করে। আর হলো জিকের মধ্যে যেটা করছে 2-4টা প্রশ্ন নতুন করে অ্যাড করছে, একটু কঠিন করছে। এছাড়া আমার আর কোনো পরিবর্তন আমি দেখি না। বরং এখানে একটা সহজ জিনিস হয়ে গেছে, যেটা হলো ম্যাথ ইংরেজি সহজ করেছে। আপনাদের কিন্তু আমার এই বেচে টার্গেট থাকবে যে আপনাদের হলো ইংরেজির হলো 35 নাম্বার, ম্যাথে হলো 30 নাম্বার, ঠিক আছে। এই হলো 75-এর মধ্যে আমি চেষ্টা করব যেভাবে হোক আপনাদেরকে যেন এই নাম্বারটা যেন 70-এর কাছাকাছি থাকে। এই জন্য এই বেচে কিন্তু আমি ম্যাথ ইংরেজিতে জোর দিব, হ্যাঁ, কারণ এখন কিন্তু ম্যাথ ইংরেজি কঠিন আসে না। সো ম্যাথ ইংরেজি সহজ আসে, আমাদের কিন্তু এই জায়গাগুলোতে জোর দিতে হবে, কারণ অন্যান্য পরীক্ষাগুলো তো আপনাদের এটা লাগবে। আচ্ছা, এরপর আমরা আরেকটু দেখি। তার হলো গল্পগ্রন্থ আছে, গল্পগ্রন্থ কিন্তু এখানে শুধু একটা দিয়েছিলাম, এই যে পানকৌড়ির গল্প একটা দিয়েছি। পানকৌড়ির গল্পটা কত সালে প্রকাশিত হয়েছে এখানে লিখে দিচ্ছি। পানকৌড়ির গল্প যেটা, এটা 1975 সালে প্রকাশিত হয়েছে, পানকৌড়ির গল্প, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদের দরকার আছে। 1975 সালে এটা প্রকাশিত হয়েছে, পানকৌড়ির গল্প। তার আরো গল্পগ্রন্থ আছে, সেটা হলো সৌরভের কাছে পরাজিত, সৌরভের কাছে, সৌরভের কাছে পরাজিত, এটা আমাদের লাগবে, এটা একটু দেখে নিন, সৌরভের কাছে পরাজিত। এরপরে আমাদের আর কি আছে, তার হলো আরো 2টা সুন্দর ছোট গল্প আছে, এটা ময়ূরীর মুখ আছে, ময়ূরীর মুখ, ময়ূরীর মুখ, এদিকে লিখতেছি। এই ময়ূরীর মুখ কিন্তু আবার ছোটবেলা যখন আমরা মুভি দেখতাম তখন কিন্তু এসব অশ্লীল নায়িকারা থাকতো, হ্যাঁ। ময়ূরের মুখ, ময়ূরের মুখ। তারপরে হলো যে আরেকটা হলো গন্ধবণিক, এগুলো তার গল্পগ্রন্থ, হ্যাঁ, গন্ধবণিক, এগুলো তার গল্পগ্রন্থ, এগুলো শিখবেন। এই পানকৌড়ির রক্ত যেটা, এটা হলো তার প্রথম গল্পগ্রন্থ, পানকৌড়ির রক্ত, হ্যাঁ, এটা কিন্তু প্রথম। এই যে পানকৌড়ির রক্ত, আমি এখানে টান দিয়ে এনে লিখে দিচ্ছি, এই যে এখানে টান দিয়ে লিখে দিচ্ছি, এটা তো তার প্রথম গল্পগ্রন্থ, পানকৌড়ির রক্ত, যেটা 1975 সালে প্রকাশিত হয়েছে। এরপরে কাব্যগ্রন্থের মধ্যে আমরা চলে যাচ্ছি, কাব্যগ্রন্থ যেটা প্রথম কাব্যগ্রন্থ যেটা, এটা হচ্ছে লোকলোকান্তর, হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থ, এটা হলো লোকলোকান্তর, প্রথম কাব্যগ্রন্থ। আপনারা খেয়াল করেন এখানে এই যে আছে লোকলোকান্তর, এই যে এখানে দেয়া আছে লোকলোকান্তর, আমি এখানে লিখে দিচ্ছি প্রথম কাব্যগ্রন্থ, হ্যাঁ, প্রথম কাব্য লোকলোকান্তর। এই প্রথম কাব্যগ্রন্থ হলো লোকলোকান্তর, যেটা প্রকাশিত হয়েছে কত সালে? এই লোকলোকান্তর প্রকাশিত হয়েছে 1963 সালে, 1963 সালে। তারপর হলো তার আরো কিছু কাব্যগ্রন্থ আছে, আমি একসাথে লিখে দিচ্ছি এখানে, আপনারা হলো একসাথে উঠায় নেবেন। যেহেতু সে মূলত কবি, তার প্রশ্ন বেশিরভাগ কিন্তু কাব্যগ্রন্থ থেকেই আসবে, ঠিক আছে, সে যেহেতু মূলত কবি, কাব্যগ্রন্থ থেকেই বেশি প্রশ্ন আসবে। সো এগুলো আপনারা শিখে নিতে হবে। প্রথম কাব্যগ্রন্থ হলো লোকলোকান্তর, মুখে মুখে শিখে ফেলেন, এই যে ক্লাস করাচ্ছি, ক্লাসে শিখে ফেলেন। প্রথম কাব্যগ্রন্থ হলো লোকলোকান্তর, লোকান্তর, এটা হলো প্রথম কাব্যগ্রন্থ, এটা প্রকাশিত হয়েছে 1963 সালে, ঠিক আছে, এটা হলো তার প্রথম কাব্যগ্রন্থ। ওকে, এরপর হলো আমরা দ্বিতীয় কাব্যগ্রন্থ যাই। দ্বিতীয় কাব্যগ্রন্থ কালের কলস, কালের কলস, এটা হলো দ্বিতীয় কাব্যগ্রন্থ। এরপরে তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেটা, এটা হলো সোনালী কাবিন, বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা হলো সোনালী কাবিন। এই সোনালী কাবিন প্রকাশিত হয়েছে 1973 সালে,
1973 সালে প্রকাশিত হয়েছে। এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি, সোনালী কাবিনটা। এরপর হলো বখতিয়ারের ঘোড়া আছে, বখতিয়ারের ঘোড়া, তার অনেক বেশি সাহিত্য আছে, আরো অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। বখতিয়ারের ঘোড়া এটা গুরুত্বপূর্ণ, বখতিয়ারের ঘোড়া। তারপর হলো আরব্য রজনীর ইতিহাস, না আরব্য রজনীর রাজহাঁস, আরব্য রজনীর রাজহাঁস, ঠিক আছে, আরব্য রজনীর রাজহাঁস। এগুলো তার বিখ্যাত বিখ্যাত বই, এগুলো আমাদের শিখে রাখতে হবে, এগুলো আমাদের জানা দরকার আছে, ঠিক আছে। আরব্য রজনীর রাজহাঁস, তা এগুলো হলো তার কাব্যগ্রন্থ। আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে পাখির কাছে ফুলের কাছে, পাখির কাছে ফুলের কাছে, ঠিক আছে। এগুলো তার কাব্যগ্রন্থ, এগুলো আমরা শিখে রাখবো। এই সোনালী কাবিন যেটা বিখ্যাত, এটার একটা কবিতা আছে। এই সোনালী কাবিনের বিখ্যাত সোনালী কাবিনের যে একটা একটা এটার একটা কবিতা আছে, কবিতার নাম হলো প্রত্যাবর্তনের লজ্জা, প্রত্যাবর্তনের লজ্জা, ঠিক আছে। এটা এই সোনালী কাবিন কাব্যের একটা কবিতা। এছাড়া মোটামুটি বাকি সবকিছু আপনাদের কিন্তু দেওয়া হয়ে গেছে, এগুলো একটু শিখে রাখবেন। যেগুলো তথ্য দিয়েছি আল মাহমুদ সম্পর্কে, সব রাইটার সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া লাগবে না, হ্যাঁ, যেটা লাগলো সেটা কিন্তু দিয়ে দিয়েছি আমাদের। এরপর আমরা যাচ্ছি আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়ার নাই, যেগুলো আছে এগুলো পড়লেই হবে, ওনার সম্পর্কে অত বেশি তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যেগুলো আছে এগুলোই পড়েন। কি আছে, আখতারুজ্জামান ইলিয়াস জন্ম হলো গাইবান্ধার গুটিয়া গ্রামে, জন্ম চিলেকোটা সেবাই। 1987 সালে হলো সেটা সে প্রকাশ করেছে। 69 গণ অভ্যুত্থান নিয়ে লেখা, যেটা চরিত্র হলো ওসমান। ওসমানের সাথে আরেকটা চরিত্র লিখতে পারেন, ওসমান খিজির, ওসমান খিজির, ওসমান খিজির। আরেকটা চরিত্র হলো আনোয়ার, আনোয়ার, ঠিক আছে। আরেকটা চরিত্র আছে আনোয়ার, এটা এটা শিখে রাখবেন। এরপর হলো খোয়াবনামা আছে, যেটাতে তেভাগা আন্দোলনের কথা বলা হয়েছিল। খোয়াবনামা 43-এর মন্বন্তর। খোয়াবনামাতে কি কি আছে দেখেন, এটা হলো তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। 43-এর মন্বন্তর আছে, সন্ন্যাসী বিদ্রোহ আছে, অনেক অনেক কিছু জিনিস হলো এখানে একসাথে আছে খোয়াবনামাতে। এটার চরিত্রগুলো হলো গুরুত্বপূর্ণ, চরিত্রগুলো লিখে দিচ্ছি এখানে। খোয়াবনামার চরিত্র হলো তমিজ, তমিজ, তমিজের বাপ, এইভাবেই চরিত্র, ঠিক আছে, লেখা। তমিজের বাপ, তমিজ, তমিজের বাপ, তমিজের মা আছে কুলসুম। তারপরে হলো ফকির আছে, ফুলজান আছে, ফুলজান। এগুলো হলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চরিত্র, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবেন। খোয়াবনামা প্রকাশিত হয়েছিল 1996 সালে, 1996 খোয়াবনামা প্রকাশিত হয়েছিল। আর চিলেকোঠা সেবা প্রকাশিত হয়েছে 1987 সালে। এই দুটো একটু দেখে রাখবেন। তারপরে তার গল্পগ্রন্থগুলো আছে, গল্পগ্রন্থ হলো দুধ ভাতে উৎপাদ, দোজগর ওম, অন্নগর অন্ন শহর, খোয়ারি, জাল, স্বপ্ন, স্বপ্নের জাল। এগুলো হলো তার বিখ্যাত বিখ্যাত হলো গল্পগ্রন্থ। প্রথম ছোট গল্প যেটা 1976 সালে প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে অন্য ঘর অন্য স্বর। এই যে অন্য ঘর অন্য স্বর, যে ঠিক আছে, এটা হলো প্রথম ছোট গল্প, 1976 সালে প্রকাশিত হয়েছে। এটা 1976 সালে, অন্য ঘর অন্য স্বর, ঠিক আছে। এই যে অন্য ঘর অন্য স্বর, 1976 সালে এটা প্রকাশিত হয়েছে। এটা একটু দেখে রাখতে হবে ভালোভাবে। তারপরে দুধভাত উৎপদ, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দুজকের ওম, এগুলা পড়লেই হবে, এর বাইরে আর লাগবে না। তার গল্প আছে রেইনকোট। এটা এই ছোট গল্পগুলো থেকেই হলো তার গল্পগুলো আসছে এখানে। যে রেইনকোট হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক, মিলির হাতে স্ট্যান্ডগার্ড মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপর হলো দুধভাতে উৎপাত, এই যে দুধভাতে উৎপাত গল্পের নাম অনুযায়ী, আরেকটা গল্প গ্রন্থের নাম অনুযায়ী গল্পের নাম আর কি। তারপর হলো আরো দুইটা গল্প আছে, একটা গল্পের নাম হলো ফোঁড়া, এটা একটু পড়বেন, ফোঁড়া একটা গল্পের নাম। আর একটা হলো কীটনাশকের কীর্তি, এটা মনে রাখবেন, হ্যাঁ, কীটনাশকের কীর্তি, কীটনাশকের কীর্তি, এগুলো একটু মনে রাখবেন। এই দুইটা ছোট গল্প মনে রাখবেন, ফোঁড়া এবং কীটনাশকের কীর্তি, এটা মনে রাখবেন। তার প্রবন্ধ আছে সংস্কৃতের ভাঙা সেতু প্রবন্ধ, এই প্রবন্ধটা বিখ্যাত, সংস্কৃতের ভাঙা সেতু। এছাড়া আর তেমন কোনো তথ্য এখানে নাই, এই তথ্যগুলো পড়লেই হবে। এরপর হচ্ছে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ হলো 56,000 বর্গ মাইল, সবকিছু ভেঙে পড়ে, পাকসার জমিনবাদ, অলৌকিক স্টিমার, নারী, এগুলো একটু দেখবেন। এখানে শুধু 56,000 বর্গ মাইল যেটা, এটা সালটা লিখে রাখবেন। এটা সালটা আমার মুখস্থ নাই, এটা সালটা হলো লাগবে আপনাদের, হ্যাঁ, এটা সালটা লিখে রাখবেন। তারপর হলো যে এর বাইরে লাগবে না। এরপর আহমদ ছপা আছে। আহমদ ছপা, যদ্যপি আমার গুরু, গাবি বৃত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, আহমদ ছপা সম্পর্কে এগুলো একটু দেখে রাখবেন। হাসান আজিজুল হক, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, এটা হচ্ছে উপন্যাস। আত্মজয় একটু করবি গাছ, নামহীন গোত্রহীন এবং তৃষ্ণা, এটা হলো গল্পগ্রন্থ, এগুলো আপনারা পড়ছেন। শহীদ শামসুল হক, কুড়িগ্রামে জন্ম, সব্যসাচী লেখক বলা হয়ে থাকে। তার একটাই কাব্য পরাণের গহীন ভিতর, পরাণের গহীন ভিতর। নাটক আছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হলো কাব্যনাট্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক। নুরুল দিনের সারা জীবন, এটার মধ্যে একটা উক্তি আছে, জাগো বাহে কুণ্ঠে সবাই, হ্যাঁ। তারপর আরো দুইটা নাটক আছে, গণনায়ক, ঈর্ষা। উপন্যাস আছে নিষিদ্ধ লোবান, গেরিলা নামে এটা দিয়ে ছবি করা হয়েছিল, নীল দর্শন, সীমানা ছাড়িয়ে, এগুলো তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস, এগুলো একটু দেখবেন।
এরপরে হলো আবু ইসাক সূর্য দিগল বাড়ি 50-এর মনন্তর দেশবাগ ইত্যাদি নিয়ে হলো সূর্য দিগল বাড়িটা করা হয়েছিল। এটা প্রকাশিত হয়েছে 1955 সালে। এটার মধ্যে আছে জয়গুণ আছে, হাসু আছে এবং মাইমুনা আছে। জয়গুণ, হাসু এবং মাইমুনা। শহীদুল্লাহ কায়সার গুরুত্বপূর্ণ একজন রাইটার। সারেংবউ, সংসদতপ, এগুলো একটু দেখবেন। এরপর হলো জহির রায়হান, ফেনীর মজুপুরে জন্ম জহির রায়হান, বাল্য নাম হলো মোহাম্মদ জহিরুল্লাহ। তার ভাই হলো এই জহির রায়হানের ভাই কিন্তু শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারকে হলো খুঁজতে গিয়েছিলেন, খুঁজতে গিয়ে আর পান নাই, তখন জহির রায়হানও হারিয়ে গেলেন, শহীদুল্লাহ কায়সারও হারিয়ে গেলেন। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আর কি শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে জহির রায়হান বের হয়েছিলেন। এই একটা লোক অল্প বয়সে কত কিছু করে গেছেন, এগুলো একটু দেখবেন। তার চলচ্চিত্রগুলো লিখবেন, যে প্রথম চলচ্চিত্র কখনো আসেনি, কাছের দেয়াল, সঙ্গম, এটা হলো বাংলাদেশের প্রথম রঙিন ছবি ছিল সঙ্গম। জীবন থেকে নেয়া, ভাষা আন্দোলন ভিত্তিক এটা। স্টপ জেনোসাইড, দ্য স্টেট ইন বর্ন, লেট দেয়ার বি লাইট, বেহুলা। তারপর হলো সৈয়দ ওয়ালিউল্লাহ, ওকে, আরেকজন বিখ্যাত রাইটার সৈয়দ ওয়ালিউল্লাহ, তার সম্পর্কে একটু তথ্য লাগবে, সো তার সম্পর্কে একটু তথ্য দিয়ে দিচ্ছি। সৈয়দ ওয়ালিউল্লাহ এই লোকের থেকে আসলে মোটামুটি প্রশ্ন মিস যায় না, মোটামুটি দেয়। আমরা আগে এখানে কি কি তথ্য আছে সেটা একটু দেখে নেই। সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে দেয়া আছে 16 শহর, চট্টগ্রাম 16 শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সাহিত্যে প্রথম চেতনা প্রবাহ রীতি এবং অস্তিত্ববাদী চেতনা, ও মাই, খুব গুরুত্বপূর্ণ। আমি স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম যে যদি এরকম থাকে যে চেতনা প্রবাহ রীতি এই কথা থাকে এবং অস্তিত্ববাদী চেতনা এই কথা থাকে এবং প্রশ্নের আনসারে যদি শহীদ ওয়ালিউল্লাহর কোনো বইয়ের নাম থাকে, একদম চোখ বন্ধ করে ওই বই দাগায় আসবা। এবং এটা কিন্তু কমন আসছিল 47 মনে এটা থেকে একটা কোশ্চেন আসছিল এরকম। হ্যাঁ, তো তার উপন্যাসগুলো হলো লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। লাল সালু হলো ইংরেজি নাম হলো ট্রি উইদাউট রুটস, আর এটার চরিত্র হলো মজিদ, জমিলা, আমেনা, আক্কাস। আর চাঁদের অমাবস্যা হলো অস্তিত্ববাদী চেতনা, কাদো নদী কাদো হলো চেতনা প্রবাহ রীতি। নাটক আছে তরঙ্গভঙ্গ, বহির্পীর সুরঙ্গ, গল্প আছে 2-3 অন্যান্য গল্প, নয়নচারা এবং ওই 2-3 অন্যান্য গল্প। এটার মধ্যে হলো একটা চরিত্র হলো একটা গল্পের নাম হলো তুলসী গাছের কাহিনী। এবার হলো আমি এক্সট্রা তথ্যগুলো দিই, তার সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য লাগবে। সেটা হলো তার জন্ম হলো 1922 এবং মৃত্যু হলো 1971। ঠিক আছে, তিনি মারা গেছেন হলো প্যারিসে। ঠিক আছে, তিনি মারা গেছেন হলো প্যারিসে। নিরেট ভদ্রলোক এবং স্মার্ট একটা লোক ছিলেন, তার লেখার মধ্যে সেটা আমরা খুঁজে পাই। তো তার হলো গল্পগ্রন্থগুলো হলো আমরা এখানে পড়ছি তরঙ্গভঙ্গ, সরি 2-3 অন্যান্য গল্প এবং হলো নয়নচারা। ঠিক আছে, এই নয়নচারা প্রকাশিত হয়েছিল 1951 সালে। এটা তার প্রথম গল্পগ্রন্থ আর কি। ঠিক আছে, আর প্রথম গল্প যেটা, গল্পগ্রন্থ থেকে প্রথম গল্প যেটা আসছে, প্রথম গল্প হলো হঠাৎ আলোর ঝলকানি। হঠাৎ আলোর ঝলকানি, এই হঠাৎ আলোর ঝলকানি এটা হলো তার প্রথম গল্পগ্রন্থ। ঠিক আছে, এটা মনে রাখবেন, হঠাৎ আলোর ঝলকানি প্রথম গল্পগ্রন্থ। আরো কিছু গল্প, সরি এটা প্রথম গল্প, আরো কিছু গল্প আছে। এটা একটার নাম হলো জাহাজি, জাহাজি একটা গল্প, 2 তীর একটা গল্প। এই গল্পগুলোর নাম হলো আমরা মনে রাখতে হবে, জাহাজি, 2 তীর। তারপর হলো পাগড়ি, পাগড়ি। নয়নচারা গল্প, এই যে গল্পগ্রন্থ আছে নয়নচারা, ওইটা থেকে সেম নামে একটা গল্প আছে নয়ন চার। এগুলো হলো তার গল্পের নাম। ঠিক আছে, তুলসী গাছের আত্মকাহিনী, এটা তো আপনারা জানেন, তুলসী গাছের কাহিনী, এগুলো জানেন, এগুলো হলো তার গল্প। তার হলো নয়নচারা গল্পের চরিত্রটা গুরুত্বপূর্ণ লাগবে। নয়নচারা গল্পের চরিত্র খেয়াল করেন। নয়নচারা গল্পের চরিত্র আমি একটু লিখে দিচ্ছি। নয়নচারা গল্পের চরিত্র, নয়নচারা গল্পের চরিত্র হলো আমু। আমু, এটা হলো নয়নচারা গল্পের একটা চরিত্র। এই একটাই ভালোভাবে শিখেন, নয়নচারা গল্পের চরিত্র। ঠিক আছে, আচ্ছা। এরপরে তার উপন্যাসের দিকে যাই। উপন্যাস হলো প্রথম উপন্যাস লাল সালু, 1948 সালে প্রকাশিত হয়েছে। এই যে এখানে দেয়া আছে 1948 সালে প্রকাশিত হয়েছিল, যেটা ইংরেজি নাম হলো ট্রি উইদাউট রুটস। এই ট্রি উইদাউট রুটস হচ্ছে 1967 সালে প্রকাশিত হয়েছে। ট্রি উইদাউট রুটস, এটা ইংরেজি অনুবাদ করছি। ঠিক আছে, চরিত্রগুলো দিয়ে দিচ্ছি, মজিদ, জামিলা, আমেনা, আক্কাস। তারপরে হলো খালেক ব্যাপারী আছে, খালেক ব্যাপারী লিখে রাখেন, খালেক ব্যাপারী, খালেক ব্যাপারী এরা হলো গুরুত্বপূর্ণ চরিত্র। ঠিক আছে, মজিদ, জমিলা, আমেনা, রহিমাও আছে চরিত্র, রহিমা, রহিমা, এগুলো একটু লিখে রাখেন। এটা চাঁদের অমাবস্যা প্রকাশিত হয়েছিল কত সালে, এখানে সালটা নাই, 1964 সাল লিখে রাখেন, 1964 চাঁদের অমাবস্যা। আর কাদো নদী হলো 1968। খেয়াল করেন, 1948 সালে হলো লাল সালু, 64 এবং 68। লাল সালুর 20 বছর পর হলো কাদো নদী কাদো, এর 4 বছর আগে হলো চাঁদের অমাবস্যা। এগুলো হলো বিখ্যাত উপন্যাস। এই চাঁদের অমাবস্যার চরিত্র আছে, চাঁদের অমাবস্যার চরিত্রগুলো লিখে দিচ্ছি। চাঁদের অমাবস্যার চরিত্র হলো আরেফ আলী।
আরেফ আলী। হ্যাঁ, এই আরেফ আলী মূলত হলো দ্বন্দ্বের মধ্যে ছিল যে সে কিটা বলে দিবে নাকি বলে দিবে না। মনে করেন একটা ক্রাইম করছিল হলো কাদের, এই কাদের হলো একটা ক্রাইম করছে, এই কাদেরদের বাড়িতে হলো আরেফ আলী হলো লজিং থাকে। এই কাদের যে ক্রাইম করছে, এখন আরেফ আলী যদি সেটা বলে দেয় তাহলে তার লজিং তো থাকবে না, তার উপর অনেক ঝড়ঝাপটা আসবে। দ্বিতীয় হলো সে যদি এটা না বলে, তার মনের মধ্যে একটা খারাপ লাগা আছে যে আরে কি হচ্ছে, এটা কি বলা ঠিক না, বলেছে সে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মোট কথা সে এটা বলা উচিত, তার বিবেকের কাছে সে আটকে গেছে, এটাকে হলো অস্তিত্ববাদী চেতনা, তার অস্তিত্ব নিয়ে টানা পড়ে পড়ে যায়। ঠিক আছে, এরপরে কাঁদো নদী কাঁদো, এটা হলো 1968 সালে প্রকাশিত হয়েছে, এটা হলো চেতনা প্রবাহ রীতি। এটা চরিত্র হলো মোস্তফা আর এটা হলো খোদেজা। ঠিক আছে, মোস্তফা এবং খোদেজা এই দুইটা চরিত্র হলো গুরুত্বপূর্ণ। এছাড়া আর তেমন কিছু নাই, বাকি জিনিসগুলো আপনারা পড়ছেন এখানে পারেন। তারপর হলো তার নাটক হলো তরঙ্গভঙ্গ, বহিফির এবং সুরঙ্গ। নাটক আপনারা শিখছেন তরঙ্গভঙ্গ, বহিফির এবং সুরঙ্গ। এই সালগুলো একটু লিখে দিচ্ছি। তরঙ্গভঙ্গ, বহিপীরের তালটা লিখে দিচ্ছি, 1960 সালে বহিপীর। তরঙ্গভঙ্গ যেটা, এটা হলো 1964। তারপরে হলো যে সুরঙ্গ। তারপরে আরো একটা নাটক তার এক্সট্রা আমি লিখে দিচ্ছি, এখানে লেখা নাই। আর একটা নাটক হলো উজানে মৃত্যু। হ্যাঁ, উজানে মৃত্যু, এটা মনে রাখবেন, উজানে মৃত্যু। ঠিক আছে, এটা একটা অ্যাবসার্ড নাটক তার। এই উজানে মৃত্যু নাটকটা হলো এটা একটা তার অ্যাবসার্ড নাটক। অ্যাবসার্ড নাটক মানে কি? অ্যাবসার্ড নাটক মানে হলো, লিখে দিচ্ছি অ্যাবসার্ড। এই অ্যাবসার্ড নাটক মানে হলো এমন সব নাটক যে নাটকগুলো হলো মনে করেন যে উদ্ভট টাইপের, আধুনিকভাবে একাঙ্ক বিশিষ্ট নাটক হিসেবে তৈরি করা হয়ে থাকে। এরপরে হেলাল হাফিজ আছে। হেলাল হাফিজ 1948 থেকে 2024। প্রেম ও দোহের কবিতাকে বলা হয়ে থাকে যে জলে আগুন জ্বলে। তারপরে হলো এই আগুন জ্বলে, জয়ের নিচে ব আছে। কবিতা 71, বেদনা কি বলছি কেদনা, বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, মরণোত্তর 21 পদক পেয়েছেন 2025 সালে। শাহ মোহাম্মদ সগীর 14-15 শতকের কবি, জন্ম হলো চট্টগ্রামে। এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, কনফিউশন আমারও আছে, তো চট্টগ্রামটাই আমরা আনসার ধরি। গৌরীর সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে ইউসুফ জুলেখা কাব্যশী রচনা করেছিলেন। তার আরেকটি বিখ্যাত কাব্য হলো পদ্মাবতী। এরপর হলো শওকত ওসমান আছে। শওকত ওসমান সম্পর্কে একটু দেখে নেবেন। নীলিমা ইব্রাহিম, সৈয়দ আলী হাসান, শামসুদ্দিন আবুল কালাম, আহসান হাবিব, সুফিয়া কামাল। এরপর হলো আছে, এরপরে আছে হলো বুদ্ধদেব বসু, যার বাড়ি হলো কুমিল্লাতে। বুদ্ধদেব বসু সব্যসাচী লেখক। সৈয়দ মুস্তফা আলী, সত্যেন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। শেষ, কিন্তু শেষ, এই যে শেষ করে দিয়েছি। এরপর রাবেয়া খাতুন আছে, পেরিচাঁদ মিত্র আছে। ঠিক আছে, পেরিচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর হলো তার নাম। আলালগড়ের দুলাল হুতেম বেচার নকশা, এইগুলো একটু দেখবেন, এখানে দিয়ে দিয়েছি। এরপরে হলো কারেক্ট স্পেলিং আছে কিছু, একটু প্রিপোজিশন আছে, এক কথায় প্রকাশ আছে এবং বিপরীত শব্দ আছে। ঠিক আছে, এই আপনাদের হলো এই নেক্সট পরীক্ষা হলো আপনাদের হলো সোমবারে, মানে হলো রবিবার রাত 12টার পরে আমি প্রশ্ন দিব। সোমবার সারাদিন হলো এক্সাম দিবেন। এক্সামে কি কি থাকবে? এক্সামে হলো আপনাদের থাকবে হলো লেকচার 4, 5 এবং 6। লেকচার 4, 5, 6 এইটার হলো এই লেকচার থেকে হলো পরীক্ষা হবে, এবং এই লেকচার সম্পর্কে যা যা ক্লাসে পড়ালাম এটা হলো আপনাদের পরীক্ষায় থাকবে। লেকচার 4, 5, 6 ভালোভাবে পড়েন। সাহিত্য আমি বলেছি এখান থেকে হলো আপনি স্মার্ট নাম্বার তুলতে হবে এবং ভালোভাবেই তুলতে হবে। ঠিক আছে, এই জায়গাতে যেন কোনোভাবে যেন ফাঁকি না দেওয়া যায়। ভালোভাবে পড়েন, অনেকবার পড়েন, বারবার রিভিশন দেন। যেটা পারেন না বারবার রিভিশন দিবেন। সকালে পড়বেন, সকালে পড়ার পরে এই সেম পড়া আবার দুপুরে রিভিশন দেন, আবার সন্ধ্যায় রিভিশন দেন, আবার রিভিশন দেন। রিভিশন। যাদের সবগুলো এই লেকচার শেষ হয়ে যাবে, আপনারা হলাম যে লেকচার 1 থেকে 6 পর্যন্ত রিভিশন দিবেন। যেহেতু নতুন তথ্য দিচ্ছি, সো যারা আগে পড়েছেন তাদের কাছেও অনেক কঠিন লাগবে, যেহেতু এক্সট্রা অনেক তথ্য দিচ্ছি। এই সৈয়দ মুস্তফা আলীর মধ্যে এই দেশে বিদেশে এটা কত সালে প্রকাশিত হয়েছে, এটা সালটা লিখে রাখবেন। হ্যাঁ, সালটা লিখে রাখবেন। এছাড়া এখানে আর কিছু নাই, এগুলো শিখলেই হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।